video explanation to big book passages. এখন আমরা আলোচনা করব বাংলা বিগ বুকের 21 নম্বর প্যাসেজ নিয়ে। প্যাসেজটি মূলত লেখা হয়েছে আর্টের উৎস কোথা থেকে এসেছে তা নিয়ে, অর্থাৎ আর্ট আমরা কোন অংশ থেকে কিভাবে আমরা আর্টকে বুঝতে পারবো, হিস্টোরিক্যালি, র্যাশনালি, ফিলোসফিক্যালি যেই বিষয়গুলো উঠে এসেছে আর্ট সম্পর্কে, সেটা কিভাবে আর্টকে আমাদের মধ্যে কনজিউম করতে পারি, আমরা আমাদের মধ্যে কিভাবে আর্টকে বৃদ্ধি করতে পারি বা কিভাবে আর্টকে পুরোপুরি বুঝতে পারি, পুরো প্যাসেজটা সেটার উপরে নির্ভর করেই লেখা। এখন প্রথমে আর্টকে অরিজিনেট করা হয়েছিল যে ফার্স্টে বলা হয়েছে যে ইনটুইশন থেকে বা ইনটুইটিভ যেই ভাবটা থাকে বা ফ্যাকাল্টিটা থাকে, সেই ফ্যাকাল্টি থেকে আর্টের উৎপত্তি। এই বিষয়টা এসেছে সাধারণত রোমান্টিক পিরিয়ডের পর থেকে। রোমান্টিক্সরা যখন আসছে তারাই বেশি স্ট্রেস দিত ইনটুইশনের উপরে, চিন্তাধারার উপরে বা কাল্পনিকতার উপরে। কিন্তু যারা আগে যে প্রি রোম্যান্টিক চিন্তাধারা ছিল সেখানে ছিল যে আর্টটা মূলত এসছে একটা র্যাশনাল বিইং থেকে বা র্যাশনাল থিঙ্কিং থেকে, বা আগের ফিলোসফার্সরাও চিন্তা করতো যে অবশ্যই ল অ্যান্ড অর্ডারকে মেনে চলে, অর্থাৎ কিছু ল অ্যান্ড রেগুলেশনস মেনেই আর্টটা গঠিত হয়। এটার মধ্যে একটা র্যাশনাল টেকনিক্যালিটি আছে, এটা মৌলিকতা আছে, এটাকে সাধারণভাবেই বা জাস্ট কল্পনা করেই চিন্তা করা যাবে না, সবসময় কল্পনা করতেই হবে সেটাও না। এই বিষয়গুলো নিয়েই এই প্যাসেজটাকে আলোচনা করা হয়েছে। লাস্টে প্যাসেজের লেখক একটা অ্যাডাপ্টেশনের কথা বলেছেন যে যদি এই ধরনের এলিমেন্টগুলোকে এস্টাবলিশ করতে চাই, অর্থাৎ আর্টের যেই বিষয়টাকে আমরা আর্টটা এসেছে কোথা থেকে, যে র্যাশনালিটি বা র্যাশনাল ফ্যাকাল্টিটাকে যদি আমরা আইডিয়াল হিসেবে ধরি, তাহলে কি করতে হবে যে আর্টের আউটলুকটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং এইটাকে লিনিয়ার পার্সপেক্টিভ বা অ্যানাটমিক পার্সপেক্টিভ দিয়ে এটাকে চিন্তা করতে হবে। এই ধরনের একটা থিওরি বা এই ধরনের একটা রেজাল্ট তিনি উপস্থাপন করেছেন প্যাসেজে। অর্থাৎ প্যাসেজটা সম্পূর্ণ তাহলে কিসের উপর রইল? আর্টের উপর। এটা আর্টের উৎস এবং আর্ট কেন এসছে বা আর্টটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারবো, গ্রহণ করতে পারবো, আমাদের মধ্যে কিভাবে ব্যাখ্যায়িত করতে পারবো বা র্যাশনালি আর্টটাকে আমরা কিভাবে বুঝতে পারবো, সেটাই ব্যাখ্যা করা হয়েছে পুরো প্যাসেজে। প্রশ্নে আসি। প্রশ্নে নাম্বার 17 কোশ্চেনে বলা হয়েছে দ্য প্যাসেজ সাজেস্ট that which of the following would most likely have occurred if linear perspective and anatomy had not come to influence artistic endeavor. এখন বলা হয়েছে যে প্যাসেজের কোন জিনিসটা সবচেয়ে বেশি হতো বা কোন বিষয়টাকে আর্টিস্টিক এন্ডেভার যে ইনফ্লুয়েন্সটা আছে সেই ইনফ্লুয়েন্সটা দেখা যেত যদি না লিনিয়ার পার্সপেক্টিভ বা অ্যানাটমিটা আসতো, তাহলে নিচের কোন বিষয়টাকে ঘটতো। এখন এই লিনিয়ার পার্সপেক্টিভ আর অ্যানাটমিকের ব্যাপারটা, এটা আমরা এই যে লাস্ট প্যাসেজে পড়লে কিন্তু একটু বুঝতে পারি। একদম লাস্ট লাইনের দিকে আসি একটু, এই যেখান থেকে when these brazen elements of craftsmanship ceased to dominate artistic outlook, new technical elements had to be adapted to maintain the intellectual element in art, such were linear perspective and anatomy. বোঝা গেল যে একটা অ্যাডাপ্টেশন যদি আমরা করি, অর্থাৎ অ্যাডাপ্টিং আইডিয়াটাকে যদি অ্যাডাপ্ট করি বা ইন্টেলেকচুয়াল এলিমেন্টগুলোকে যদি আমরা অ্যাডাপ্ট করে নিই আর্টটাকে মেনটেন করার জন্য, কিছু টেকনিক্যাল ব্যাপারকে আমরা অ্যাড করি, তাহলে আউটলুকটা চেঞ্জ হয়ে যাবে আমাদের। এখানে যদি আমরা অপশনসগুলোর দিকে খেয়াল করি তাহলে একদম 2 নম্বর অপশনটাকে দেখি, সাম আদার টেকনিক্যাল এলিমেন্টস উড হ্যাভ বিন অ্যাডাপ্টেড টু ডিসিপ্লিন আর্টিস্টিক ইন্সপাইরেশন। আর্টিস্টিক ইন্সপাইরেশনটাকে যেখানে বলা হচ্ছে টু মেইনটেন দ্য ইন্টেলেকচুয়াল এলিমেন্ট ইন আর্টের মধ্যে যে ইন্টেলেকচুয়াল এলিমেন্টগুলো আছে এগুলোকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হলে, মেইনটেইন করতে হলে কি করতে হবে? কিছু টেকনিক্যাল এলিমেন্টসকে অ্যাডাপ্ট করতে হবে। এই বিষয়টা কিন্তু প্যাসেজে উল্লেখ আছে সরাসরি একেবারে লাস্টের দিকে। তাহলে আমরা বি নাম্বারটাকে সরাসরি অ্যান্সার হিসেবে ধরে নিতে পারি। এখন এই যে বাকিগুলোকে যে আমরা বাদ দিব, সেটা আমরা কেন বাদ দিব এটা একটু দেখে নিই। ফার্স্টে বলা হয়েছে দ্য ক্রাফটম্যানশিপ that shaped Gothic architecture would have continued to dominate artistic outlooks. অর্থাৎ কী বলা হয়েছে যে গথিক স্থাপত্যকে যে কারিগরি রূপ দিয়েছিল সেটা শিল্পের বাইরের চেহারাকে আরও বেশি পরিমাণে জোর খাটানোর কথা বলা হয়েছে। প্যাসেজে আসলে এই যে বাইরের আউটলুকটাকে গথিক আর্কিটেকচারের সাথে তুলনার যে বিষয়টা বা জোর দিয়ে বিষয়টা বা ওইটাকে একটা তুলনার মধ্যে আনা, এটা আসলে করা হয়নি, সুতরাং এটাকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না। সি নাম্বারে দেখি, ইন্টেলেকচুয়াল কন্ট্রোল ওভার আর্টিস্টিক ইন্সপাইরেশন উড হ্যাভ ইনফ্লুয়েন্সড পেইন্টিং অ্যাজ ইট ডিড আর্কিটেকচার। অর্থাৎ কি বলেছে যে স্থাপত্যের উপরে যেই প্রভাবটা ছিল আর্টিস্টিক প্রভাবটা ছিল সেটা পেইন্টিংসের উপরেও একই রকম প্রভাব থাকবে। কীভাবে প্রভাব ফেলবে এরকম কিছু বলা হয়নি বা এরকম কিছু ইন্ডিকেশন দেওয়া হয়নি। আসলে বেসিক্যালি
এখানে এই যে পেইন্টিংস বা আপনার আর্টিস্টিক ইন্সপাইরেশনটা ইন্টেলেকচুয়াল কন্ট্রোলিংয়ের ব্যাপারে কতটা ইন্সপাইরেশন বা কতটা ওয়ার্কেবল, মানে কাজ করবে কতটুকু, এই বিষয়ে এখানে কিছু বলা হয়নি। এখানে একটা জাস্ট অ্যাজিউম করা হয়েছিল যে ফিলোসফার্স হ্যাড অলওয়েজ অ্যাজিউমড ইট মাস্ট বি কন্ট্রোলড বাই ল অ্যান্ড ইন্টেলেকচুয়াল পাওয়ার অফ পুটিং থিংস ইনটু হারমোনিয়াস অর্ডার। অর্থাৎ হারমোনিয়াস অর্ডারে জিনিসপত্র রাখার পরেই যে বিষয়টা আসবে সেটার মাধ্যমে আমরা আর্টিস্টিক্যাল ইন্সপাইরেশনের উপরে কন্ট্রোল আনতে পারবো, আর্টের উপরে কন্ট্রোল আনতে পারবো। সো এটা খুব স্পষ্ট করে বোঝা যায় যে এটা অপশনটি সঠিক নয়। এখন ডি নাম্বারে দেখি, দ্য রোল অফ ইনটুইটিভ ইন্সপাইরেশন উড নট হ্যাভ রিমেইনড ফান্ডামেন্টাল টু থিওরিজ অফ আর্টিস্টিক ক্রিয়েশন। আর্টিস্টিক ক্রিয়েশন অর্থাৎ আর্টিস্টিক শৈল্পিক যে সৃষ্টিগুলো আছে সেই সৃষ্টিগুলোর সাথে এই প্যাসেজে শৈল্পিক সৃষ্টির সাথে ইন্টেলেকচুয়াল কন্ট্রোলিংয়ের বা ইনটিউশন মানে আমাদের চিন্তাধারা বা কাল্পনিকতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আসলে এই ফান্ডামেন্টালিজমের সাথে কাল্পনিকতার কোনো মিল নেই। এখানে ফান্ডামেন্টাল যে কথাটা বলা হয়েছে, এখানে বলছে দ্য ফ্রিঞ্জ অফ ইন্সপাইরেশন ওয়াজ রিগার্ডেড অ্যাজ ফান্ডামেন্টাল অফ আর্ট, বাট ফিলোসফিক্যাল ওয়েতে এখানে কি বলা হয়েছে, দ্য রোমান্টিক স্ট্রেস ইনটিউশন সেলফ এক্সপ্রেশন। প্যাসেজে লেখক উল্লেখ করেছিলেন যে ইনটিউশন আর সেলফ এক্সপ্রেশনের উপরে অবশ্যই স্ট্রেস করা হয়েছে, কিন্তু সেটা রোমান্টিক্সরা করেছে। প্রি রোমান্টিক এইজে বা প্রি রোমান্টিক ফিলোসফার্সরা, প্রি রোমান্টিক রাইটাররা আর্টকে একটু ভিন্নভাবেই উপস্থাপন করেছেন। সুতরাং এই অপশনটাকে আমরা সঠিক হিসেবে নিতে পারবো না। এই নাম্বারে কি বলা হয়েছে, দ্য অ্যাজাম্পশনস অফ অ্যাস্থেটিক ফিলোসফার্স বিফোর ক্রস উড হ্যাভ বিন ইনভ্যালিডেটেড। কি বলা হয়েছে যে ক্রোশ এর আগে যে শৈল্পিক ঘটনাগুলো ঘটেছিল তা নিয়ে প্যাসেজে আলোচনা করা হয়নি। আসলে যে ঘটনাগুলো ঘটেছে তা নিয়ে তো আলোচনা করা হয়নি। এখানে ক্রোশের আগে বা ক্রোশ যে আইডিয়াটা প্রেজেন্ট করেছিল, যে খুব ওল্ড একটা আইডিয়া প্রেজেন্ট করেছিল, এই ওল্ড আইডিয়াটাকে এক্সপ্রেস করার বেলায় বা অরিজিনেট করার বেলায় যে রোমান্টিকের অনেক আগে তিনি একটা আইডিয়া দিয়েছিলেন যে আর্টকে আসলে ইনটিউশন দিয়েই সবসময় বোঝা যায় না বা বোঝা উচিত না, আর্টকে আমরা টেকনিক্যাল ওয়েতেও বুঝতে পারবো বা টেকনিক্যাল ওয়েতেও ব্যাখ্যায়িত করা যাবে। এই জিনিসটা আসলে ক্রোশ অনেক আগেই বলেছেন, একটা ওল্ড থিওরি ছিল। সুতরাং এই যে অপশনটা দেওয়া হয়েছে যে অ্যাজিউমশনটা বিফোর ক্রোশ উড হ্যাভ বিন ইনভ্যালিডেটেড, এটা বলা হয়নি, যে ক্রোশই দিয়েছিল। ক্রোশ যেহেতু এটা দিয়েছে, সুতরাং এটা নিজেই সে ইনভ্যালিডেট করবে এরকম কোনো ইন্ডিকেশন প্যাসেজে দেওয়া নেই। সুতরাং এটা অপশন হবে না। আমরা ফার্স্টে জেনেছি 17 নম্বরের অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ সাম আদার টেকনিক্যাল এলিমেন্টস উড হ্যাভ বিন অ্যাডাপ্টেড টু ডিসিপ্লিন আর্টিস্টিক ইন্সপাইরেশন। প্যাসেজের লাস্ট অংশ এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করা আছে। মানে 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে প্যাসেজ সাপ্লাইজ ইনফরমেশন ফর অ্যান্সারিং হুইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স। যে প্যাসেজে কিছু ইনফরমেশন সাপ্লাই করা হয়েছে নিচের কোন কোশ্চেনগুলোর অ্যান্সার করার জন্য। যে ইনফরমেশনটা দেওয়া আছে, নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার প্যাসেজে দেওয়া হয়েছে। এখন জানি আমরা যে কোন কোশ্চেনের অ্যান্সারটা প্যাসেজে আলোচনা করা হয়েছে। ফার্স্ট কোশ্চেন, ডাজ রোমান্টিক আর্ট এক্সিবিট দ্য ট্রাম্প অফ ইনটিউশন ওভার ইন্টেলেক্ট। রোমান্টিক আর্টটাকে ইন্টেলেক্টের উপরে বা ইনটিউশনটাকে কি রোমান্টিক আর্টসরা যখন এক্সিবিট করে, রোমান্টিকরা যখন আর্টকে প্রকাশিত করে, তখন কি ইনটিউশনের উপরে তারা ইন্টেলেক্টকে উপস্থাপন করে বা ইন্টেলেক্টের উপরে তারা ইনটিউশনটাকে প্রাধান্য দেয়? বেসিক্যালি এই বিষয় নিয়ে কথা বলা হয়নি। বলা হয়েছিল যে রোমান্টিক্সরা সবসময় ইনটিউশনটাকে প্রাধান্য দেয়, তারা ইন্টেলেকচুয়ালকে একেবারেই বেছে নেয় না, বা বেছে নেয় কিনা বা তারা বিবেচনা করে কিনা এই বিষয়টা আলোচনা করা হয়নি। সুতরাং এই অপশন হবে না, সঠিক উত্তর না। বিতে আসি। বিতে বলা হয়েছে ডিড অ্যান এমফেসাইজ অন লিনিয়ার পার্সপেক্টিভ অ্যান্ড অ্যানাটমি ডমিনেট রোমান্টিক আর্ট। এখন একদম প্যাসেজের লাস্টের দিকেই একমাত্র লিনিয়ার পার্সপেক্টিভ এবং অ্যানাটমির কথা উল্লেখ করা হয়েছিল, কিন্তু তারা রোমান্টিক আর্টে ডমিনেট করবে কি করবে না সে বিষয় নিয়ে বলা হয়নি, বা সেই বিষয়টা নিয়ে এমফেসাইজও করা হয়নি। সুতরাং যেহেতু এই বিষয়টা নিয়ে প্যাসেজে আলোচনা করা হয়নি যে রোমান্টিক আর্ট, আসলে আর্টটাকে রোমান্টিক আর্ট বলাটা ঠিক হবে না। আর্টসকে রোমান্টিক্সরা একভাবে প্রেজেন্ট করেছেন, প্যাসেজে সেভাবে প্রেজেন্ট করা হয়েছে। সুতরাং সেটাই হচ্ছে প্যাসেজে আলোচনা করা হয়েছিল যে রোমান্টিক্সরা যেভাবে প্রেজেন্ট করে আর্টকে আর প্রি রোমান্টিক্সরা কীভাবে প্রেজেন্ট করতে আর্টকে, এই জিনিসটা নিয়ে প্যাসেজে আলোচিত করা হয়েছে। সুতরাং এই যে এমফেসাইজ অন লিনিয়ার পার্সপেক্টিভ অ্যান্ড অ্যানাটমি ডমিনেট রোমান্টিক আর্ট, এই বিষয়টা আসলে নেই। সুতরাং এটাকে আমরা সঠিক উত্তর ধরে নিব না। সি নাম্বারে দেখি, বলা হয়েছে আর দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইনটুইটিভ ফ্যাকাল্টিজ হারমোনিয়াসলি ব্যালেন্সড ইন
পোস্ট রোম্যান্টিক আর্ট। পোস্ট রোম্যান্টিক আর্ট বলতে বোঝাচ্ছে যে রোম্যান্টিকের পরবর্তীতে কি চিন্তা করা হয়েছিল। পোস্ট রোম্যান্টিক পর্যায়ে আসলে ইনটুইশন আর ইন্টেলেকচুয়ালের ফ্যাকাল্টিজদের মধ্যে হারমোনি ছিল কি ছিল না এই বিষয় নিয়ে প্যাসেজে কোনো ইন্ডিকেশন দেওয়া নেই, সুতরাং এটাকে আমরা বলতেই পারবো না যে এই অ্যান্সারটা প্যাসেজে দেওয়া আছে। যেহেতু এই বিষয়ে ব্যালেন্সের ব্যাপারটা, ব্যালেন্স কথাটা দেখা আছে, হারমোনিয়াসলি কাজ করবে সেটা বলা আছে, কিন্তু সেটা ইন্টেলেকচুয়াল অ্যান্ড কিছু ইন্টেলেকচুয়াল এলিমেন্টসের বিষয়ে বলা হয়েছে। আর ইনটুইশন আর সেলফ রিফ্লেকশনের উপরে বলা হয়েছে, এই যে এখানে বলা হয়েছে যে সেলফ এক্সপ্রেশন, ইনটুইশন আর সেলফ এক্সপ্রেশনের ভিতরে যেই মিলটা আছে সেটাকে ইন্ডিকেট করা হয়েছে, কিন্তু ব্যালেন্সটা ইন্ডিকেট করা হয়েছে, সেই হারমোনিটাকে ইন্ডিকেট করা হয়েছে। ইন্টেলেকচুয়াল আর ইনটুইটিভটাকে হারমোনিয়াসলি প্রেজেন্ট করাটা পোস্ট রোম্যান্টিক এইজে আসলে এটাকে প্রেজেন্ট করা হয়েছিল, এরকম কিছুই ইন্ডিকেশন প্যাসেজে দেওয়া নেই, সুতরাং এটার অ্যান্সার হতে পারে না। ডি নাম্বারে আসি। Are the effects of the rational control of artistic inspiration evident in the great works of pre-romantic eras? Pre-romantic eras কি বলছে? rational control of artistic inspiration evident in the great works, rational control, এটাই আলোচনা করা হয়েছিল। আসলে আর্ট হচ্ছে প্রেজেন্টেশন। আর্টকে র্যাশনাল ওয়েতে প্রি রোম্যান্টিক এইজে একভাবে বা প্রি রোম্যান্টিক ইরাতে একভাবে প্রেজেন্ট করা হতো। এখন আফটার রোম্যান্টিক্সরা আর্টটাকে অন্যভাবে প্রেজেন্ট করে। প্যাসেজে আসলে এই কথাটার অ্যান্সার দেওয়া হয়েছে যে রোম্যান্টিক্সরা ইনটুইটিভ ওয়েতে প্রেজেন্ট করে আর্টকে, আর আগে প্রি রোম্যান্টিক ইরাতে সেটাকে ইনটুইটিভ ভাবে নয়, সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়েতে, অর্থাৎ ইন্টেলেকচুয়ালি কিছু ফান্ডামেন্টাল রুলস দাঁড় করানো হতো, কিছু ল দাঁড় করানো হচ্ছে, তারপরে আর্টকে আপনার ব্যাখ্যা করা হতো। সুতরাং ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এই প্রশ্নটিরই অ্যান্সার করা হয়েছে পুরো প্যাসেজে। এখন ই নাম্বারে দেখি আমরা থেকে কেন বাদ দিব। তারপরেও ওয়াজ দ্য আর্টিস্টিক ক্রাফটম্যানশিপ ডিসপ্লেইড ইন গোথিক ক্যাথেড্রালস also an element in paintings of the period? অর্থাৎ কি বলা হয়েছে যে সেই সময়ের কারিগররা কি করতো, যে গথিক স্থাপত্যশৈলী ছিল যে তারা কি করতো, যে কিছু পেন্টিংসকে তাদের কাজের বিষয়ে ব্যবহার করতো বা ওখানে তারা ডিসপ্লে করতো। বেসিক্যালি এই ধরনের কোনো ইন্ডিকেশন প্যাসেজে দেয়নি, সুতরাং যেহেতু এই বিষয়টা নিয়ে প্যাসেজে কোনো আলোচনাই করা হয়নি, সুতরাং এই প্রশ্নের উত্তর প্যাসেজে দেওয়া থাকার কথাই না, সুতরাং ই নাম্বার সঠিক না। তাহলে 18 নম্বরের উত্তর হচ্ছে ডি। এখন আমরা 19 নম্বর কোশ্চেনে যাই। 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ এ ট্র্যাডিশনাল অ্যাজাম্পশন অফ অ্যাস্থেটিক ফিলোসফার্স। অ্যাস্থেটিক ফিলোসফার্সরা কী করতো, যে চিরাচরিত আচার ব্যবহারের ব্যাপারে প্যাসেজে কিছু বলা হয়েছে, তাদের কিছু বিষয় নিয়ে, তাদের কিছু ধ্যান ধারণা নিয়ে প্যাসেজে ইমপ্লাই করা হয়েছে কিছু। এখন কি ইমপ্লাই করা হয়েছে নিচে অপশনে দেওয়া আছে, এখন আমরা দেখব কোনটা সঠিক হয়। এ নম্বরে বলেছে ইন্টেলেকচুয়াল এলিমেন্টস ইন আর্ট এক্সার্ট আননেসেসারি কন্ট্রোল ওভার আর্টিস্টিক ইন্সপিরেশন। বেসিক্যালি এটাই সঠিক, কারণ ইন্টেলেক্ট ওখানে বলাই আছে যে ফিলোসফিক্যাল ওয়েতে, যে এখানে দেওয়া আছে একদম, যদি আমরা পাশাপাশি খেয়াল করি, এই জিনিসটাকে একদম পাশাপাশি খেয়াল করলেই বুঝতে পারবো। বলা হয়েছে যে ইনটুইশন থেকে ফান্ডামেন্টালিজমের মধ্যে চলে আসছে, এবং তারা কি করতো, আপনার যে দ্য ফ্রিঞ্জি অফ ইন্সপিরেশন ওয়াজ রিগার্ডেড অ্যাজ ফান্ডামেন্টালিজমের কথা বলা হয়েছে। দেন তারপরে বলা হয়েছে যে ইট ওয়াজ নেসেসারি টু মাস্টার সার্টেন লজ, এই যে বলা হয়েছে ইট ওয়াজ নেসেসারি টু মাস্টার সার্টেন লজ টু ইউজ ইন্টেলেক্ট ইন অর্ডার টু বিল্ড গথিক। এখানে কি বলা হয়েছে যে ফিলোসফার্সরা চিন্তা করতো যে গথিক ক্যাথেড্রালস বা ইন্টেলেকচুয়াল এলিমেন্টের যে এক্সার্টস আছে, ব্যবহারটা আছে, সেটা অ্যাস্থেটিক ইন্সপিরেশনের ভিতরে সেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ ইন্টেলেকচুয়াল এলিমেন্টসটাকেই অ্যাস্থেটিক ইন্সপিরেশনের উপর প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ ইন্টেলেকচুয়ালি জিনিসটাকে ব্যাখ্যায়িত করা হয়, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা হয় কোনো কিছুতে। সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর। দেন বাকিগুলো আমরা বাদ দিব কেন সেটা একটু দেখে নিই। বি নম্বরে আর্কিটেকচার্স হ্যাভ নেভার বিন রিচড দ্য আর্টিস্টিক গ্রেটনেস অফ গথিক ক্যাথেড্রালস। আসলে আর্কিটেকচাররা আর্টিস্টিক গ্রেটনেসে পৌঁছেছিল কিনা এই বিষয়ে প্যাসেজে কোনো ইন্ডিকেশন দেওয়া করা নেই। যেহেতু প্যাসেজে কোনো ইন্ডিকেশন করা নেই, সুতরাং এটাকে আমরা সঠিক অ্যান্সার ধরে নিতে পারবো না। সি নাম্বার অ্যাস্থেটিক ফিলোসফি ইজ ডিটারমাইন্ড বাই দ্য টেকনিক্যাল নেসেসিটিস অফ আর্ট। আর্টের যে টেকনিক্যাল নেসেসিটিসগুলো আছে, টেকনিক্যাল চাহিদাগুলো আছে, প্রয়োজনীয়তাগুলো আছে, সেই প্রয়োজনীয়তাগুলোর মাধ্যমে অ্যাস্থেটিক ফিলোসফিটাকে ডিটারমিনেশন করা হয় বা ডিটারমাইন করা হয়, বোঝা যায়। কিন্তু বেসিক্যালি প্যাসেজটা থেকে বোঝা যায় সেটা হচ্ছে যে অ্যাস্থেটিক ফিলোসফিটা ল অ্যান্ড অর্ডারকে বা ইন্টেলেকচুয়ালটাকে আর্টের মেইন বোঝার ক্ষমতা বা নেসেসিটি হিসেবে ধরে নেয়, যে ইন্টেলেকচুয়াল অর্ডার ওটাই হচ্ছে আর্টের মেইন ইমপ্রেশন, বা আর্টকে বোঝার জন্য ইন্টেলেকচুয়াল অর্ডারটাকে আমাদের মেনটেন করতে হবে। ফান্ডামেন্টালটা হতে হবে ইন্টেলেকচুয়ালি ইনভার্টেড, মানে ইন্টেলেকচুয়ালি এক্সপ্লেইনড। সুতরাং এটাকে আমরা অ্যান্সার হিসেবে নিব না। ডি নাম্বারে
আর্টিস্টিক ক্রাফটম্যানশিপ ইজ মোর ইম্পর্টেন্ট ইন আর্কিটেকচারাল আর্ট দ্যান ইন পিক্টোরিয়াল আর্ট। আসলে এই কথাটা, এই যে এখানে বলা হয়েছে যে আর্কিটেকচারাল আর্ট দেন ইন পিক্টোরিয়াল আর্ট, এই যে দুটোর তুলনা করা হয়েছে, একটার সাথে আরেকটা তুলনা করা হয়েছে, এই বিষয়টা আসলে প্যাসেজে উল্লেখ করা নেই, সুতরাং আমি এটাকে অ্যান্সার হিসেবে নিব না। ই নাম্বারে দেখি, পেন্টিংস ল্যাকড দ্য ইন্টেলেকচুয়াল এলিমেন্ট, এই যে পেন্টিংস ল্যাকড দ্য ইন্টেলেকচুয়াল এলিমেন্ট বিফোর দ্য ইনভেনশন অফ লিনিয়ার পার্সপেক্টিভ অ্যান্ড অ্যানাটমি। আসলে এই যে লিনিয়ার পার্সপেক্টিভ অ্যান্ড অ্যানাটমি, এখানে কি বলছে, দ্য ইনভেনশন অফ লিনিয়ার পার্সপেক্টিভ অ্যান্ড অ্যানাটমি, এই যে এই বিষয়টা যে অ্যানাটমির আবিষ্কার বা ইনভেনশনটা বা ইউজটা, এইটা আমরা ততক্ষণ পর্যন্ত তো জানিই নি যতক্ষণ পর্যন্ত যে প্যাসেজটা শেষ হয় না। অর্থাৎ প্যাসেজটা শেষ হওয়ার সময় বলেছে যে আমরা যদি আর্টের উপর ডমিনেশন পেতে চাই তাহলে আমাদেরকে লিনিয়ার পার্সপেক্টিভ এবং অ্যানাটমি মেনটেন করতে হবে বা অ্যানাটমিটাকে গ্রহণ করে নিতে হবে। সুতরাং এই নাম্বারটা তো আমাদের অ্যান্সার হবেই না যে পেন্টিংসটা আমরা ইন্টেলেকচুয়ালি ওটা ল্যাকিংস করে কি করে না এটা তো আমরা জানতেই পারবো না যতক্ষণ পর্যন্ত এটা আমরা বুঝতে না পারি, আসে তো আসার আগে আমরা নিশ্চয়ই এটা ল্যাকিংস বুঝতে পারবো না, সুতরাং এই নাম্বারটা সঠিক উত্তর হবে না। তাহলে 19-এর সঠিক উত্তর হচ্ছে এ। এখন নাম্বার 20-তে যাই। 20-তে কি বলা হয়েছে, দ্য অথর মেনশনস লিনিয়ার পার্সপেক্টিভ অ্যান্ড অ্যানাটমি ইন দ্য লাস্ট সেন্টেন্স ইন অর্ডার টু হুইচ অফ দ্য ফলোইং। নিচের কোন জিনিসটা বোঝানোর জন্য লেখক লাস্ট লাইনে লিনিয়ার পার্সপেক্টিভ এবং অ্যানাটমিটাকে ব্যবহার করেছেন। এই যে লাস্ট লাইনটা অলরেডি ইন্ডিকেটেড করা হয়েছে যে সাচ ওয়ার লিনিয়ার পার্সপেক্টিভ অ্যান্ড অ্যানাটমি, এই যে ইন্ডিকেশন অলরেডি করা আছে যে লাস্ট লাইনে জিনিসটা বলা হয়েছে। কেন বলা হয়েছিল, এখানে প্রথমে অপশনে বলেছে এক্সপ্যান্ড হিজ আর্গুমেন্ট টু ইনক্লুড পেইন্টিং অ্যাজ ওয়েল অ্যাজ আর্কিটেকচার এবং পেইন্টিংসকে তার আর্গুমেন্টের ভিতরে ইনক্লুড করার জন্য, আর্গুমেন্টটাকে আরও বেশি ভিভিড করার জন্য তিনি এটার উপস্থাপন করেছেন। বেসিক্যালি না, তিনি আর্গুমেন্টটা শেষ করার জন্য আসলে এই কথাটা উল্লেখ করেছিলেন, সুতরাং এটা অপশন সঠিক না। এখন বি নাম্বারে দেখি, ইন্ডিকেট হিজ ডিসএগ্রিমেন্ট উইথ গ্রোসেস থিওরি অফ দ্য অরিজিনস অফ আর্ট। গ্রোসেস একটা থিওরি দিয়েছে আর্টের অরিজিন হিসেবে, সেই আর্টের থিওরিটাকে ডিসএগ্রি করার জন্য তিনি এইটার প্রেজেন্ট করেছেন। আসলে না, তিনি তার ওই আর্ট প্রসেস ওয়াজ ইনফ্যাক্ট expressing a very old idea. Long before the romantic stress, intuition and self-realization, the fringy inspiration was regarded as fundamental of art. এখন এই যে ক্রস যেটা করেছিল, লেখক আসলে সেটাকে সাপোর্ট করেছে, ডিসএগ্রি করেনি। কারণ তার মতে, লেখকের মতেও আসলে বিষয়টা হচ্ছে ইনটুইশনের উপরেই আর্টটা ডিপেন্ড করবে তা না, আর্টের এক্সপ্লেনেশনটা ডিপেন্ড করবে বা অরিজিনেশনটা ডিপেন্ড করবে তা না, এটা অরিজিনালটা বা অরিজিনিটিটা মেইনলি ডিপেন্ড করবে হচ্ছে র্যাশনালিটির উপরে। এটা লেখক নিজেও এটাকে সাপোর্ট করেছেন, সুতরাং এই অপশনটা সঠিক না। সি নাম্বারে কি বলা হচ্ছে, সাপোর্ট হিজ পয়েন্ট দ্যাট রেশনাল অর্ডার অফ সাম কাইন্ড হ্যাজ ওফেন সিমড টু ডিসিপ্লিন আর্টিস্টিক ইন্সপিরেশন। এক্স্যাক্টলি, একটু আগে আমি কথাটা বলেছি যে গ্রোস যে ডিসিপ্লিনটা, আর্টিস্টিক ইন্সপিরেশনের যে ডিসিপ্লিনটার কথা বলেছেন, যে ফান্ডামেন্টালিজমের কথা বলেছেন, যে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করে বা যে টেকনিক্যালিটি মেনটেন করে আর্টটাকে এক্সপ্রেস করার কথা বলেছেন, লেখক সেটাকে সাপোর্ট করেছেন, পুরো প্যাসেজেই তিনি এটাকে সাপোর্ট করে গেছেন, সুতরাং সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ডি নাম্বারটায় আসি, এক্সপ্লেইন দ্য রেশনাল এলিমেন্টস ইন পেইন্টিং, গথিক পেইন্টিং দ্যাট করসপন্ডেন্স টু ক্রাফটম্যানশিপ ইন গথিক আর্কিটেকচার। গথিক আর্কিটেকচারের সাথে গথিক পেইন্টিংসের একটা যোগাযোগ নির্দেশ করা বা যোগাযোগকে আরও বেশি রেশনাল করে তোলা বা রেশনাল এলিমেন্টসগুলো খুঁজে বের করা, সেটার ব্যাখ্যা করা, এরকম কিছু আসলে প্যাসেজে বলা হয়নি। গথিক পেইন্টিং আর গথিক আর্কিটেকচারের সাথে কোনো মিল আছে কিনা বা ওইটাকে মিল করে কোনো এক্সপ্লেন বা ব্যাখ্যা করা হয়েছে কিনা এটা প্যাসেজে বলা হয়নি, সুতরাং এটাকে আমরা অ্যান্সার হিসেবে নেব না। ই নাম্বারে দেখি, show the increasing sophistication of artists after Gothic period. Gothic period-এর পরবর্তী সময়ে আর্টিস্টদের আসলে কী ধরনের ইন্সপিরেশন বা সফিস্টিকেশন ছিল বা সেটা বেড়েছিল না কমেছিল, এটার পরবর্তী পিরিয়ডে কী হয়েছিল সেটা নিয়ে আলোচনা করা হয়নি প্যাসেজে, সুতরাং এটাকে আমরা সঠিক উত্তর ধরে নিতে পারবো না। এই 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে সাপোর্ট হিজ পয়েন্ট দ্যাট রেশনাল অর্ডার অফ সাম কাইন্ড হ্যাজ often seemed to discipline artistic inspiration, অর্থাৎ সি নাম্বার। ওকে, আজকের আলোচনা এখানেই শেষ।